আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ৩। লিখেছেন ইসরাত জাহান। কনকনা শীতে ঘেরা ঢাকা শহর। আকাশে একটি চাঁদের ঝলক তার চারপাশে ঘোরাঘুরি করতে থাকে। কিছু ক্ষুদ্র তারা, ছোট ছোট তারারা যেন এক জায়গায় স্থির না। তারা তাদের মতো করে এদিক থেকে ওদিক হতে থাকে। নির্জন নিরিবিলি পরিবেশ, শিয়াল কুকুরের ডাক ছাড়া কোনো কিছুর শব্দই পাওয়া যায় না। এমন এক নির্জন পরিবেশে আলিশান এক বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে মায়া। আঁখি তার ওই চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলে বলতে থাকে, তারা নাকি সুন্দর ঘোরাঘুরি করতে থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র তারা হয়েও সঙ্গী নিয়ে ঘুরতে পারে, যেন এরা হাসি খুশি এক পরিবার। আর চাঁদ, যে কিনা এতগুলো তারার সমতুল্য হয়েও আছে, সে তো বৃহৎ হয়েও একা, ঠিক আমার জীবনের মতো। সব কিছু আছে আমার, কিন্তু ভালোবাসা নেই, পরিবার নেই, কিছুই নেই। তাও লোকের কাছে আমি পূর্ণ। ভেবেই চোখ বন্ধ করে কল্পনা করে তার অতীত। এই ২৭ বছরের জীবনে সফলতা আসলেও সহ্য করতে হয়েছে তাকে অনেক কিছুই। এই যে আজ এই আলিশান বাড়ি তৈরি করেছে, কিন্তু তার মা তার কাছে নেই। মায়ের মমতা থেকেও সে দূরে আছে আজ ৬০টি বছর। এসবের জন্য ওই একটি লোকই দায়ী? না, একটু ভুল, দায়িত্ব আরও আছে। ভুগতে হবে সবাইকে। মায়ের ভাবনার বিচ্ছেদ ঘটায় তার ফোন কল। ঘরের ল্যান্ডফোনে কল এসেছে। ঘরে ঢুকে কল রিসিভ করতে উপাস থেকে বলে, মোহন সর্দারের ফ্যাক্টরির বিভিন্ন প্রোডাক্ট হবে ২ নাম্বার। খাদ্যের ভিতর প্রচুর ভেজাল পাওয়া যাবে ম্যাম। সব কাজ খুব ভালোভাবে কমপ্লিট করা হয়েছে। ঠোঁট বাঁকা করে রহস্যের হাসি দিল মায়া। সাথে সাথে তার সিক্রেট অ্যাসিস্ট্যান্টকে বলে, সিসিটিভি ফুটেজে থেকে নিজেকে রক্ষা করতে পেরেছ তো? আর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক ডেভেলপ, তাই হ্যান্ড গ্লাভস পরেছিলে? সিসিটিভি ফুটেজে আমি ডিলিট করে দিয়েছি, আর হ্যান্ড গ্লাভস পরেই সব কিছুতে প্রয়োজন অ্যাড করেছি। আর নকল রোগীদের ব্যবস্থা, বস্তি থেকে কিছু চাচি দাদিদের অফার দিয়েছিলাম। টাকার চেহারা দেখে তারা মিথ্যে রোগী সাজতে রাজি। গুড, ভেরি গুড। আর খেয়াল রেখো, বাকিরা খাবারগুলো খাওয়ার আগে যেন মিথ্যে রোগীদের নিউজ আগে আসে। তা না হলে তো ভালো রোগীরাও অসুস্থ হয়ে পড়বে। চিন্তা করবেন না ম্যাম, খাবারের ফ্যাক্টরি খোলা হয় সকাল ৮টা, আর বিভিন্ন দোকানে পৌঁছাবে তার কিছুক্ষণ পরেই। আমরা লোকেরা দোকানে এসে খাবারগুলো কিনবো, সামান্য কিছু খেয়ে বাকিটা না খেয়ে শুধু অভিনয় করব। প্রয়োজনের পরিমাণ তাদের শরীরে ৫% পাওয়া যাবে। আর খাবারগুলো ল্যাবে স্ক্যান করা হলে ওভার ফুড পয়জনিং দেখা দিবে। এতে আমার কাজের প্রথম স্টেপ কমপ্লিট হবে। তোমার অ্যাকাউন্ট চেক করে নিও। এই মায়ার ইচ্ছা পূরণ করছো তুমি। তোমার ক্যাশটিও তো পারফেক্টলি বুঝিয়ে দিতে হবে, তাই না? বলেই কল কেটে দিল মায়া। ঘড়ির কাঁটায় ঠিক ১২টা দেখাচ্ছে। সেদিকে তাকিয়ে মায়া ভিলিনে হাসি দিয়ে বলে, হ্যাপি বরবাদ ডে মোহন সর্দার। অপরদিকে সারাদিন কাজ করে মাত্র বাসায় আসে রাজ। বাসায় আসার সাথে সাথেই রাজের মা মিসেস মালিনী ছেলের কাছে আসেন। এসে বলেন, সারাদিন বাইরে ছিলি, কি না কি খেয়েছিস, আয় এখন খাবি। তুমি কেন এত রাত জেগে থাকো বলো তো? আমি আমার মতো এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার মতো ঘুমিয়ে যাবে, রাত জাগার দরকার নেই। সন্তানদের জন্য মায়ের যে কী চিন্তা, এটা তুই কী করে বুঝবি? তুই যতই বলিস না কেন, আমি তোর জন্য অপেক্ষা করবই। এখন আয়, তোর জন্য খাবার রেডি করে রেখেছি। মায়ের সাথে না পেরে রাজ খাবারগুলো খেয়ে ঘরে আসে। ঘরে আসার পর কল করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিয়াসের কাছে। লোকটি প্রথম কল রিসিভ করে না। রাজ রেগে SMS দেয়, বসের কপালে বউ জটিনি, আর বেটা তুমি বউ নিয়ে মধুচন্দ্রিমা করতে ব্যস্ত। মধুচন্দ্রিমা ছেড়ে তাড়াতাড়ি আমার কল ধরো, তা না হলে কাল থেকে এই মধুচন্দ্রিমা বাড়িতে নয়, রাস্তায় ভিখারির সামনে করবে। এর ঠিক ৫ মিনিট পর কল ব্যাক করলো পিয়াস। রাজ বিছানায় মাথা এলিয়ে কল রিসিভ করে বলে, ৫ মিনিট দেরি হয়েছে। এর মানে কাল থেকে তুমি তোমার বউয়ের সাথে এক ঘরে ঘুমাবে না। তুমি এক ঘরে, তোমার বউ আরেক ঘরে। বসের মুখে এমন কথা শুনে গলা শুকিয়ে গেল পিয়াসের। শুধু বস হলে মানা যায়, এটা তো মন্ত্রী বস। রাজা আবার বলে, আমার ইনফরমেশনগুলো কোথায়? আদৌ কি আমার মধুচন্দ্রিমার রানীর তথ্য নেওয়া হয়েছে নাকি? নিজেরটা পেয়ে আবার আমার ব্যাপারে ভুলে গেলা। এমনটা করলে কিন্তু তোমার বউকে অন্যের বউ বানিয়ে তোমাকে আমার সাথে দেবদাস করে রেখে দিব।
পিয়াস হাসবে নাকি কান্না করবে নাকি ভয় পাবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই স্বামীর রাজ যেমন রাগী তেজি ঠিক তেমনই লাগামহীন। রাজকে আর কিছু বলতে না দিয়ে পিয়াস বলে, পেয়েছি বস, সকল তথ্য পেয়েছি আমি। ম্যামের নাম মেহেরুন জাহান মায়া। বাবা মা ঢাকাতে থাকেন না, তারা গ্রামে থাকেন। ম্যাম ঢাকাতে এসেছে আজ 7 বছর হয়েছে। ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করছেন। নিজস্ব ব্যবসা ছিল, তাই সেই ব্যবসায় হাত ধরেই এত বড় সফলতা পেয়েছেন। গুলশানে বাড়ি করেছে সে নিজে। লোকেশনটি আপনার বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। গাধা, সব গড়গড় করে বলছো আর এটা বলছো না যে সে সিঙ্গেল নাকি মিঙ্গেল? উনি সিঙ্গেল স্যার, বায়োডাটাতে সিঙ্গেল শো করেছে। আর ওনার ফ্যাক্টরিতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারি উনি এখনও বিবাহ করেননি। ভেরি গুড ইনফরমেশন। এরপর থেকে মায়াবতীর সকল ইনফরমেশন আমাকে দিবে। ও কখন কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, সব কিছু। আর হ্যাঁ, বউ থেকে 7 দিনের জন্য দূরে থাকবে, এটাই তোমার শাস্তি। তা না হলে কিন্তু পার্মানেন্টলি বউ হারাবে। এরপর থেকে সঠিক নিয়মে সবে আমার উত্তর দেওয়ার চেষ্টা করবে। রাখছি বলেই কল কেটে দেয় রাজ। পিয়াস হতাশ হয়ে বসে থাকে। পিয়াসের বউ মৌ বলে, কি হয়েছে? আর কি হবে, সাইকো বস আমার নিজের ভালোবাসার তথ্য পায়নি বলে আমাকে বউ ছাড়া 7 দিন অন্য ঘরে থাকার আদেশ দিয়েছে। তা না হলে নাকি তোমাকে অন্য কারো বউ করে দেবে। কত শখের বউ আমার, বলেই কপাল চাপড়ায় পিয়াস। মৌ মিটমিট করে হাসতে থাকে, কারণ মৌকে তুলে নিয়ে বিয়ে করে পিয়াস। বিয়ের পর 1 মাস মৌ চুপ ছিল, পরে আস্তে আস্তে সেও পিয়াসকে ভালোবেসে ফেলে। দুপুরে সর্দার বাড়িতে সবাই নীরবতা পালন করে। রাজ বাইরে থেকে মাত্র এসেছে খাবার খেতে। সবাইকে চুপচাপ দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মাহমুদ সর্দার বলেন, হসপিটাল থেকে কল এসেছে, টিভিতে নিউজ হয়েছে। সবাই বলছে আমাদের ফ্যাক্টরি নাকি জালিয়াতি করে টাকা কামাই করে। খাবারে এক্সট্রা মেডিসিন ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে আমরা খাবারের পরিমাণ বৃদ্ধি করি। জনগণ একটু ভুল বলেছে, আমরা করি না এগুলো, করে তোমার ছোট ভাই। মোহন সর্দার ক্ষিপ্ত সুরে বলেন, ব্যবসার ক্ষেত্রে দ্রব্যমূল্য অনুসরণ দ্রব্য সামগ্রী ব্যবহার হয়। তুমি এগুলোর কি বুঝবে? তুমি তো তোমার মতো মন্ত্রী হয়ে বসে বসে জনগণের সেবা করো। এখন পরিবারের লোক বিপদে পড়েছে, তাকেও সাহায্য করো। হাই তুলতে রাজ বলে, কেন? আমি কেন? তোমার গর্বের বংশধর কোথায়, যার জন্য প্রথম বউ সন্তান ছাড়লে? ও, একটু ভুল হয়েছে। ওই ছেলেকে তো বিয়ের আগে জন্ম দিয়েছিলে। তো সেই গুণধর ছেলেকেই বলো যে তোমাকে সাহায্য করতে। ছেলেকে বিদেশ থেকে গ্র্যাজুয়েশন করিয়েছ, এখন বাবার ব্যবসা দেখুক। রুদ্র বাইরে থেকে মাত্র ঘরে ঢুকতে থাকে। ঘরে এসে রাজের কথা শুনতে পায়। রাজকে উত্তর দিতে রুদ্র বলে, সরি ব্রো, এসব ফ্যামিলি বিজনেস আমি দেখতে পারবো না। আমি চিল মুডে আছি, আপাতত আমি আমার মতো হ্যাপি। রাজ হেয়ালি করে উত্তর দেয়, অ্যাজ ইউর উইশ। মোহন সর্দার রুদ্রের উপর রেগে গেলেন। অপদার্থ ছেলের জন্ম দিয়েছি আমি। রুদ্র যেন মোহন সর্দারের কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে নিল। রুদ্রর পুরো নাম রুদ্রদ্বীপ রুদ্র। 1 বছর হলো গ্র্যাজুয়েশন করেছে। শাহানা পারভিন যখন মায়াকে গর্ভে ধারণ করেন, মোহন সর্দার তখন মিসেস সোনালির দিকে ঝুঁকে থাকতেন। 2 মাস সম্পর্কের পর মা হওয়ার খবর পান মিসেস সোনালি, যার ফল এই রুদ্র। মোহন সর্দার শাহানা পারভিনকে অনেকভাবে ডিভোর্স দিতে চেয়েছিলেন, কিন্তু উপায়ন্তর না পেয়ে সোনালিকে বিয়ে করে এনে অপমান করে শাহানা পারভিনকে তাড়িয়ে দেন। ডিভোর্সের কয়েকদিন পর রুদ্রকে ওর নানুর কাছ থেকে এনে পরিবারে রাখা হয়। তারপর গ্র্যাজুয়েশনের জন্য রুদ্রকে বিদেশে পাঠানো হয়। মিসেস মালিনী রাজের কাছে এসে রাজের মাথায় হাত বুলিয়ে বলেন, বাবা রাজ এমন করে না, কাকা তো তোমার আপনজন, সে বিপদে পড়েছে, তোমার এখন তাকে সাহায্য করা উচিত। তুমি একজন মন্ত্রী হয়ে যদি পরিবারের কাজেই না আসতে পারো, এতে লোক কি বলবে? কিছুক্ষণ নীরবতা পালন করে রাজ বলে, ওকে মা, আমি দেখছি কি করা যায়, বাট দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট হেল্প, ওকে? সবাই এতেই খুশি। খাওয়া দাওয়া শেষ করে রাত চলে গেল। নিজের অফিসে এসে চেয়ারে বসে ভাবতে থাকে মায়ের কথা। ঠিক তখনই পিয়াস এসে বলে, ম্যামের আরও কিছু আপডেট পেয়েছি স্যার। ভাবনার ছেদ ঘটিয়ে রাজ তাকালো পিয়াসের দিকে, বলে, কি জানতে পেরেছ? ম্যাম সকালবেলা মর্নিং ওয়াক করে, তারপর ফিটনেসের জন্য জিম করে, তারপর সময় মতো ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়।
ম্যামের 3টি ফ্যাক্টরি আছে, যেগুলো একটি চট্টগ্রাম, একটি ঢাকা ও আরেকটি শিবচরে। ম্যাম শিবচরে থাকতেন। গ্রামে ম্যামের নানু বাড়ি আছে, ওদিকে ম্যামের আত্মীয়রা দেখাশোনা করে। ম্যাম ঢাকার ফ্যাক্টরি দেখাশোনা করেন, আর এমনিতেও মাসে মাসে ম্যাম ট্যুর দিতে যায় ওদিকে। দুপুরের দিকে ম্যাম তার নিজস্ব অনাথ আশ্রমে যেয়ে খেয়ে আসেন। ম্যাম একটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আশ্রমটি অনেক পুরনো, তাদের পারিবারিক। ম্যাম ছোট ছিলেন এবং একা, তাই কয়েক বছর আশ্রমটি বন্ধ ছিল। এখন আবার আশ্রম ওপেন করেছেন। ম্যাম সবসময় টাইম মেনটেন করে চলেন। সময়ের হেরফের করা তার পছন্দ না। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, ম্যাম নিজেই একজন ফাইটার, একদম আপনার সাথে মানানসই। শুধু পার্থক্য, আপনি বিদেশ থেকে ফাইট শিখেছেন আর ম্যাম বাংলাদেশের সংস্থা থেকে ফাইট শিখেছে। পিয়াসের বলা প্রতিটি কথা চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনল রাজ। তার মায়াবতীর বিষয় এত কিছু জেনে ভীষণ ভালো লাগছে। তার মায়াবতীও ফাইট জানে, তবে রাজের শক্তির কাছে এই ফাইট একদম ফিকে পড়ে যাবে। তাতে কি, মায়াবতী অন্যদের থেকে তো নিজেকে সুরক্ষা করতে জানে, এটাই অনেক। পিয়াস রাজের থেকে কোনো উত্তর না পেয়ে বলে, স্যার। চোখ বন্ধ রেখে রাজ বলে, সব কিছুই মন দিয়ে শুনেছি, এবার তুমি যেতে পারো। আর শোনো, 7 দিন বউয়ের থেকে দূরে থাকতে হবে না, শুধু 5 দিন দূরে থাকবে। পিয়াস আশাহত হয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। সাইকো মন্ত্রী নিজে বউ জুটাতে পারলো না এই 38 বছর বয়সে, আমাকেও বউয়ের কাছে থাকতে দিবে না। কপাল থাকা লাগে কপালে, যার কপালে সাইকো মন্ত্রী জুটে সে কি আর পারে মধুচন্দ্রিমা করতে। ড্রয়িং রুমে কান চেপে দাঁড়িয়ে আছে 2জন মেইড। ভয়তে কাঁপতে থাকে তারা। ভেতর থেকে শব্দ আসছে ভাঙচুরের। ঘণ্টাখানেক এমন হওয়ার পর সব কিছু স্বাভাবিক হয়ে আসে। ভাঙচুরের শব্দ কমে যায়। সাথে সাথে 2জন মেইড যায় উপরে। ঘরে যেয়ে দেখতে পায় ঘরের সব কিছু এলোমেলো। কাচের জিনিসপত্র ভেঙে চুরে একাকার, মেঝের কিছু কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ। অতঃপর তারা তাকালো ঘরের মালিকের দিকে। 2 হাঁটু ভাঁজ করে মুখ গুজে কান্না করতে থাকে মায়া। হাত থেকে টুপটুপ করে রক্ত পড়ছে তার। কাচের জিনিসপত্র ভাঙতে যেয়ে ডান হাতের অনেকটাই কেটে গেছে। মহিলা মেয়ের এসে মাথায় আলতো করে হাত রাখলো। মায়া চোখ মেলে তাকালো মহিলা মেয়ের এর দিকে। ওনাকে মায়া হাসি বলে ডাকে। হাসিকে দেখে মায়া তার কোলে মাথা রাখলো। হাসি বুঝতে পারলো মায়া এখন ভালোবাসা খুঁজছে। মেয়েটার দুনিয়াতে ভালোবাসা কেউ নেই, একা একটি মেয়ে ভালোবাসা ছাড়া বসবাস করছে। ভালোবাসার কাঙ্গাল হয়ে আছে মায়া। হাসি মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হয়েছে তোমার? হাসির কোলে মাথা রাখা অবস্থায় মায়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে, মুছে না এই পানি। শূন্যে তাকিয়ে বলে, সবার জীবন যুদ্ধে এই মায়া জিতে গেলেও নিজের জীবন যুদ্ধে এই মায়া হেরে গেছে। কেন হারলাম আমি, বলতে পারো? হয়তো তোমার প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। ভিতরে ভিতরে এমন কোনো শক্তি আছে যা তুমি জানো না। চোখের অগোচরে হয়তো তোমার ক্ষতি করে দিচ্ছে। আমার এখন কি করা উচিত হাসি? ধৈর্য ধরো। তোমার মায়ের জীবনে তো কম ঝড় যায়নি, তাও তিনি ধৈর্য ধরেছিলেন। তোমাকেও ধৈর্য ধরতে হবে। মা ধৈর্য ধরে মুখ বুজেছিল বলেই তো সে আজ পুরো দমে হেরে গিয়েছে। কই, মা তো এখন তার মায়ের কাছে নেই। মায়া যে এখন মা ছাড়াও একা বাঁচতে শিখেছে। এত বিলাসিতা, এত বড় বড় অট্টালিকা আমার মা তো একেবারের জন্য দেখতে পারছে না। মায়ের মতো ধৈর্য ধরতে গেলে যে আমাকেও মায়ের মতো শূন্যতা ভোগ করতে হবে। তাহলে অন্য উপায় দেখো, যেমন আসল অস্ত্র খুঁজতে থাকো। যে শত্রুকে দমন করতে উঠে পড়ে লেগেছো তার আশেপাশের সম্পর্কে ভালোভাবে অবগত হও। শত্রুর দুর্বলতা সম্পর্কে আরও ভালো করে জানো। নিজেকে সাকসেস বিজনেসম্যান বানালে শত্রুর দমন হয় না, পাশাপাশি নিজের শত্রুর দুর্বলতা শক্তিশালী চাবিকাঠি সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। হাসির কথাগুলো মনোযোগ দিয়ে শুনল মায়া। হাসি মায়ার গ্রামের বাড়িতে থাকা সার্ভেন্ট। মায়া তাকে এখানে এনেছেন নিজের জন্য। হাসি মায়ের মায়ের বয়সী, তাই মায়া হাসিকে অনেক ভালোবাসে। হাসির কথা শুনে মায়া হাসির দিকে তাকায়। মায়া বলে, আমার চোখের পানি মুছে দাও হাসিমা, তারপর আমাকে কিছু খাইয়ে দাও। হাসি বুঝতে পারল মায়া এখন শাহানা পারভিনকে খুব মিস করছে। যখনই মায়ের কথা মনে পড়ে তখন মায়া হাসিকে হাসিমা বলে। হাসি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায় খাবার আনতে। অন্য সার্ভেন্টকে পাঠিয়ে দেয় ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার হলে হাসি খাবার এনে মায়াকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তারপর হাতের ব্যান্ডেজ করে চলে যায় নিজের ঘরে।
রাজ বাসায় আসার পর হিয়া ও শিয়ার সাথে আড্ডা দিতে থাকে। তারপর মাহমুদ সর্দারের সাথে আলোচনায় বসে। মাহমুদ সর্দার বলেন, তোমার অ্যাসিস্ট্যান্ট কল করেছিল, বলল কাল মিটিং আছে তোমার। এটা নাকি ফ্যাশন হাউজের সাথে করা হবে। ফ্যাশন হাউজের কোম্পানির উদ্বোধনে তোমাকে ওয়েলকাম করার জন্য ডাকা হয়েছে। এই জন্য ওই ফ্যাক্টরির মালিক নিজে তোমার সাথে কথা বলতে চায়, কিভাবে কি করলে তোমার সুবিধা হবে তাই। ওকে বাবা, আমি যাব কাল মিটিংয়ে। তোমার ভাইয়ের কি খবর এখন? লোকেদের সাথে তো কথা বলে কেস উল্টিয়ে দিলাম, আশা করি সব সমাধান হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে মাহমুদ সর্দার বলল, হ্যাঁ হয়েছে সমাধান, সে এখন রিল্যাক্সে আছে, তার ছেলেমেয়েরাও রিল্যাক্সে আছে। রাজ হালকা হেসে বিদায় নিল। ঘুমাবে এখন সে। কালকে মিটিং 10টায় করা হয়েছে, বেশি রাত জাগতে চায় না। হিয়া কিচেনে এসেছে চা বানাতে। হিয়ার গল্প পড়ার এক আলাদা নেশা আছে। সর্দার বাড়ির ড্রয়িং রুমের সাথে সেট করে একটি বুকশেলফের ঘর করা, যেটাতে বেশিরভাগ সময় হিয়া থাকে। চা বানিয়ে হিয়া চায়। প্রথমে এক চুমুক দেওয়ার পর আবার যখন চুমুক দিবে তখনই হিয়ার কাছ থেকে চায়ের কাপ ছিনিয়ে নেয়। চায়ের কাপটা নিয়ে সে নিজেও চায়ের কাপে দিল এক চুমুক। হিয়া জানে এই লোকটি আর কেউ না, রুদ্রদ্বীপ রুদ্র। রুদ্র শব্দ করে চায়ের চুমুক দেওয়ার ব্যাপারটা বিরক্ত লাগে হিয়ার কাছে। চোখের চশমাটা ঠিক করে হিয়া বলে, এভাবে শব্দ করে কেউ চা খায়? আর আমাকে বললেও তো আমি চা বানিয়ে দিতে পারতাম। রুদ্র হিয়ার চোখের দিকে চশমা নিয়ে চশমার ফু দেয়, তারপর একটু পরিষ্কার করে হিয়ার চোখে চশমা পরিয়ে দেয়। তারপর বলে, তুই আমাকে হয়তো অন্য চা বানিয়ে দিবি, কিন্তু বিশ্বাস কর, তোর ছোঁয়া লেগে যে স্বাদ এই চায়ে আমি পাই, এটা অন্য কোনো চায়ে পেতাম না। সারাদিন অন্যান্য মেয়েদের সাথে থেকে মদের স্বাদ নেওয়া বুঝি কম হয়ে যায়? এখন আমার কাছে এসেছেন। মদ আর অন্যান্য মেয়েরা তোর কাছে জিরো রে হিয়া পাখি। কথা বলবেন না আপনি আমার সাথে, নষ্ট পুরুষ মানুষ কোথাকার। আমাকে আবার চা বানাতে হবে। রুদ্র বাঁকা হাসি দিয়ে হিয়ার মাথার চুলের এক টান দিয়ে বের হয়ে যায়। হিয়া ব্যথা পায় প্রচুর, কিন্তু রুদ্রর সাথে কথা বাড়ায় না। যেতে যেতে রুদ্র বলে, চোখের নিচে কালো দাগ জমেছে হিয়া পাখি। প্রেমের উপন্যাস না পড়ে ক্লাসের বইগুলো মনোযোগ দিয়ে পড়, অন্তত রেজাল্ট ভালো হবে। কী লাভ যদি প্রেমের উপন্যাস পড়েও এই রুদ্রর প্রেমে না পড়লি? রুদ্রর কথায় হিয়ার ঠোঁটের গোড়ায় কিঞ্চিত হাসির দেখা দিল। চা বানিয়ে সে পড়তে থাকে গল্পের বই। হিয়া ও শিয়া ইন্টার দ্বিতীয় বর্ষের পড়াশোনা করে। হিয়ার থেকে 10 মিনিটের বড়। শিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছে। শিয়ার স্বপ্ন ডক্টর হওয়া, আর হিয়া পড়াশোনা তো মনোযোগী না, তাই সে আর্টস নিয়ে পড়াশোনা করে। হিয়ার কোনো স্বপ্ন নেই, তবে হিয়ার নেশা গল্পের বইয়ের প্রতি। সকালে রাজ ও পিয়াস সাথে মায়ের অ্যাসিস্ট্যান্ট বসে আছে একটি কক্ষে। মিটিংয়ের জন্য রাজকে ডাকা হয়েছে, অথচ মায়া এখনও আসেনি। মায়ের লোকেরা কল করতে থাকে মায়াকে। পিয়াস মায়ার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, তোমাদের ম্যাডাম আমাদেরকে ইনভাইট করে সে নিজেই এখনও অনুপস্থিত কেন? তাহলে এই মিটিংয়ের মানে কি? আমাদের মন্ত্রীমশাই এর কি সময়ের মূল্য নেই? ঠিক সেই সময় মায়া হাজির হয়। মায়া বলে, মন্ত্রী মশাইয়ের সময়ের দাম আছে বলেই তো এক্সাক্ট টাইমে মায়া এসেছে। 10টায় মিটিং। মন্ত্রীমশাইয়ের যদি তারা হুড়া বেশি থাকতো তাহলে আগে থেকেই বলে দিত, আমরা তার সুযোগ বুঝে সময় নিতাম। 10টা বলেছি, ঠিক কাটায় কাটায় 10টায় পৌঁছেছি, 1 মিনিট এদিক ওদিক করিনি। মায়াকে দেখে রাজ পিয়াসকে হাতের ইশারায় চুপ থাকতে বলে। পিয়াস রাজের কাছেই ছিল। রাজ পিয়াসের কানে কানে বলে, ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে, আমার মায়াবতীর জন্য আমি সব কিছু সহ্য করব, তুমি এর ভিতরে বাম হাত ঢুকাবে না। কিন্তু স্যার, ওনার জন্য তো আপনি 5 মিনিট অপেক্ষা করলেন। আমার মায়াবতীর জন্য অপেক্ষা করবো না তো কি তোমার জন্য করব? কি বলতে চাও তুমি? এই বয়সে বউ না খুঁজে বিয়ের লেজ ধরে থাকবো? পিয়াস আর কিছু বলে না। এই বেটা বউ না হয়েই বউ বউ বলে মুখের ফেনা উঠিয়ে দিচ্ছে। বউ হওয়ার পর কি করবে কে জানে। রাজু মায়ের কথা বলে উদ্বোধনের সময় ও নিয়ম কানুন ঠিক করে নিল। রাজের মতামতের উপর ডিপেন্ড করেই উদ্বোধন করা হবে। মিটিং শেষে মায়া, রাজ ও পিয়াস বাদে সবাই চলে যায়। রাজ পিয়াসকে ইশারা করে যেতে বলে। পিয়াস চলে যায় মিটিং রুম থেকে। মায়া তার পেপারসগুলো নিয়ে বের হবে, ঠিক তখনই রাজ এসে মায়ের ডান হাত ধরে বলে, হাত কেটেছে কিভাবে? মায়া এক ঝটকায় হাত সরিয়ে বলে, মায়ের অনুমতি ব্যতীত মায়ের শরীরে কেউ টাচ করতে পারে না। মাইন্ড ইট মিস্টার শাহমির রাজ।
বলি যেই মায়া ঘুরে তাকায় অমনি রাজ আবারও মায়ের বাম হাতের বাহু ধরে নিজের কাছে টানে। মায়াকে এক ঝটকায় টেবিলের উপর বসিয়ে মায়ের দুই পাশে হাত রাখে। তারপর মায়ের চোখে চোখ রেখে মায়াকে বলে, আব্বেই মায়াবতী। শাহমীর রাজ কারো অনুমতিতে চলে না। কেউ অধিকার দিক বা না দিক, অধিকার কেড়ে নিতে জানেই শাহমীর রাজ। একবার যখন এই মায়ের মায়াতে রাজের মনের ঘন্টা বাজতে শুরু করেছে, মনে রাখবে এই মায়াবতী শুধু আমার। বলি রাজ চলে যায়। রাজ যাওয়ার পরও মায়া টেবিলের উপর বসে রাজের কথাগুলো ভাবছে। আজ প্রথম কেউ তার প্রতি অধিকার নিয়ে কথা বলছে। স্মিত হাসলো মায়া, 12 কয়েক আওড়ালো, শাহমীর রাজ, ডিয়ার মন্ত্রীমশাই।